স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আলোচনায় আমাদের সাথে আছি আফরিন আনোয়ার। প্রধান উপদেষ্টার সাথে সিইসির সাক্ষাতে কি বিষয়ে আলোচনা হয়েছে তা সরকার বা ইসি না জানানোই তৈরি হয়েছে কৌতূহল। এই সাক্ষাতের বিষয়বস্তু প্রকাশের দাবি তুলেছে বিএনপি। নির্বাচন কমিশন বলছে সৌজন্য সাক্ষাতে ভোট নিয়ে কথা হয়ে থাকতেই পারে। এদিকে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন নানা দিক বিবেচনায় বৈঠকটি গুরুত্ব রয়েছে। এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুজন অতিথি। আমাদের আজকের আলোচনার বিষয় সিইসিকে কি বার্তা দিল প্রধান উপদেষ্টা। আলোচনা করতে আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য দেলোয়ার হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনার বিষয়বস্তু দেখলাম এবং আমি শুরুতেই মাহমুদা হাবিবা আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি আহ্বান জানিয়েছে যে বৈঠকের বিষয়বস্তু যাতে প্রকাশ করা হয়, এটা আসলে কতটা জরুরি প্রকাশ করা? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে। এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যেটা বাংলাদেশ এই মুহূর্তে চলমান, সেটা বেশ নির্বাচনমুখী বলা যেতে পারে, কিংবা এক ধরনের নির্বাচন এখানে অন্যতম প্রধান আলোচ্য বিষয় অসংখ্য বিষয়ের মধ্যে। সেই সময়ে এসে যখন প্রধান উপদেষ্টার সাথে সিইসি 1-to-1 বৈঠক করেন, সেটাকে খুব স্বাভাবিকভাবে আসলে খুব স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখার সুযোগ নাই। কারণ সৌজন্য সাক্ষাৎগুলো তো উপলক্ষ বেসড হয় ঈদ অথবা এই ধরনের কোনো সামাজিক বিষয় থাকে। যেহেতু তারা দুজনেই অত্যন্ত ব্যস্ত মানুষ, স্রেফ কেমন আছেন, কেমন আছি, ভালো আছি এই ধরনের আলোচনা করার জন্য এ ধরনের একটা বৈঠক হয়েছে এটা মনে হয় না। এবং বর্তমান এই যে আবারও বলি যে বেশ রাজনৈতিক অঙ্গনটা বেশ কি বলবো, এটাকে বলা যায় যথেষ্ট অ্যাক্টিভ এবং ভাইব্রান্ট একটা পলিটিক্যাল পরিবেশ চলছে। সেই রাজনৈতিক পরিবেশে নির্বাচন একটা বিষয়, সেখানে সংস্কার একটা ইস্যু, বিভিন্ন দলের অন্যান্য দাবি দাওয়া আছে। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই ধরনের রাষ্ট্রের দুজন শীর্ষ গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন বসেন, এবং বিশেষ করে যে এই মিটিংটা আমাদের হয়েছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টার, সেখানে কিন্তু এক ধরনের আশ্বাস তারা তাদের যেটা যৌথ বিবৃতি সেখানে দিয়েছিলেন যে শিগগিরই বা অল্প সময়ের মধ্যেই একটা রোডম্যাপ বা এই ধরনের কিছু একটা জানানো হবে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং, এবং এটা নিয়ে আমাদের সম্মানিত একজন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি ইতিমধ্যেই বলেছেন যে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু এবং এটা জানাটা প্রয়োজন। কারণ কি জানেন, যে খুব অল্প কিছু যখনই আপনি ইনফরমেশন থেকে দূরে চলে যাবেন, ধরেন কি আলোচনা হয়েছে সেটা ধরেন হয়তোবা যদি আলোকপাতটা থাকে সাধারণ জনগণের জন্য এবং রাজনৈতিক দলগুলোর জন্য, পরিস্থিতিটা বোঝা সহজ হয় এবং আস্থাটাও অটুট থাকে। যেইটা হয়েছে কি যে এক ধরনের দোদুল্যমানতা, এক ধরনের ধোঁয়াশা, এক ধরনের অনিশ্চয়তা তো আসলে আছে রাজনৈতিক অঙ্গনকে ঘিরে। সেই বাস্তবতায় শীর্ষ পর্যায়ের এই দুইজন নেতার আলোচনা কি হলো, আপনি কেমন আছেন, আমি কেমন আছি ইত্যাদি ছাড়া, সেটা জাতি জানতে একটু আগ্রহী। বিশেষ করে এই সময়ে, যেই সময়ের প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত স্কেডিউল, একইভাবে প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন, এই ফাঁকে যে তারা একটু বসলেন, কাজেই সেইটার যদি কিছুটা আমরা বিষয়বস্তু জানতে পারি, গোটা জাতি আশ্বস্ত হয়। আমি এই প্রশ্নটার খানিকটা উত্তর জানতে চাইবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আসলে সমাবেশে যেটি বলেছেন যে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে। এই যে নিরপেক্ষ থাকার আহ্বানের এই বিষয়টা কি আসলে সিইসির সাথে যে বৈঠক হয়েছে 1-to-1 বৈঠক, সেই 1-to-1 বৈঠককে ঘিরেই কি এটা আসলে প্রধান উপদেষ্টাকে এই বার্তাটা দেয়া কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমার সাথে যিনি বিজ্ঞ সহ-আলোচক আছেন, সাথে যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যেটি বলছিলেন যে আসলে একটু সন্দেহ করার সুযোগ তো রয়েছেই, কারণ আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে এপ্রিলের দিকে একটি জাতীয় ইলেকশন করার ব্যাপারে, এর কিছুদিন পরেই যখন
প্রধান উপদেষ্টা লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যখন সেখানে গিয়ে তিনি সাক্ষাৎ করলেন, সাক্ষাৎটা খুবই স্বাভাবিক। অন্যান্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশে আলোচনা হচ্ছে, ওয়ান টু আলোচনা হচ্ছে, দলীয়ভাবে আলোচনা হচ্ছে, এটা সব আলোচনাটা কোনো বিষয় না, এটা হওয়া জরুরি ছিল। আমরা মনে করি যে ওই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই আলোচনাটা হওয়া জরুরি ছিল। কিন্তু এই আলোচনাটার পরে যে বিষয়টি জনমনে প্রশ্ন তৈরি হয়েছিল সেটি হলো যে একটা ভিন্ন কালচার, যেটা বাংলাদেশের কালচারের সাথে যায় না, যে সমাবেশ এই বৈঠকের পরবর্তী সময়ে যে সরকার এবং দলের একটা যৌথ ব্রিফিং, যে ব্রিফিংটা জনমনের মধ্যে একটা সন্দেহ তৈরি করেছিল যে এই ধরনের ব্রিফিং তো সচরাচর দেখা যায় না, এটা আলাদা ধরনের কালচার তৈরি। তাতে মনে হচ্ছিল যে এই ব্রিফিংয়ের মধ্য দিয়ে একটা দলের প্রতি, বিশেষ করে বিএনপির প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আলাদা কোনো অ্যাটেনশন আছে কিনা, আলাদা কোনো অনুগ্রহ তৈরি আছে না, এটা নিয়ে কিন্তু জাতির কাছে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছিল। এবং প্রশ্ন তৈরি সেটা আবার নতুন করে যখন আমরা একদিন আগে যখন খেয়াল করলাম যে সিইসির সাথে প্রধান উপদেষ্টার ওয়ান টু ওয়ান যে বৈঠক, যেটা আসলে বিএনপির ক্ষেত্রে আপনারা বলছেন, কিন্তু সাধারণ মানুষের তো আসলে মানে জনমনের যেই কথাটা, বা এটাকে আপনি অভিযোগই বলেন বা তাদের মতামতের জায়গা বলেন, সাধারণ মানুষ মনে করছে যে আসলে প্রধান উপদেষ্টার হয়তোবা এনসিপি যে নতুন রাজনৈতিক দলটা আসছে তাদেরকে আসলে একটু সময় দেওয়ার জন্যই হয়তোবা নির্বাচনটাকে একটু সুন্দর একটা পরিস্থিতিতে এনে সংস্কার, বাস্তবায়ন এবং বিচার এই সব কিছু করে তারপর নির্বাচন যাতে যাওয়া হয়। তো সাধারণ মানুষের কাছ থেকে তো আসলে এই ধরনের মতামত পাচ্ছি, এবং বিএনপিও কিছু ক্ষেত্রে বলছে যে না, হয়তোবা এনসিপি, এবং এনসিপিকে জিজ্ঞাসা করলেও বলছে যে তারা হ্যাঁ, যেহেতু প্রধান উপদেষ্টাকে আসলে তারা বেছে নিয়েছেন কে হবেন, সেই জায়গা থেকে তারা হয়তোবা একটু সমর্থন পেতে পারে। এখানে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক সংগঠনকে আলাদা করে প্রায়োরিটি দিয়ে তার মতামতের ভিত্তিতে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা কখনোই কাঙ্ক্ষিত নয়। এটা বাংলাদেশের জন্য কোনো শুভকর বিষয় আসবে না। উচিত হলো প্রধান উপদেষ্টা যেহেতু সকল দলের সাথে ডায়ালগ শুরু করেছেন, এই ডায়ালগের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য যেটা সুন্দর হয়, আগামী দিনে যেই সময়টাতে ইলেকশন হলে পড়ে দেশের মানুষের জন্য কল্যাণকর। বিশেষ করে এখন দেশের মানুষের একটা প্রত্যাশা, সেটি হলো একটা কাঙ্ক্ষিত সংস্কার, মৌলিক সংস্কার। কারণ দীর্ঘ 16 বছর ধরে সেই ফ্যাসিস্ট সরকার ছিল আওয়ামী লীগ, দেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছিল, বিশেষ করে নির্বাচন কমিশন। আমরা জানি 3টা নির্বাচন হয়েছে এই সরকারের অধীনে, কোনোটাই কোনো নির্বাচন ছিল না। ভোটারবিহীন নির্বাচন ছিল, নিষেধাজ্ঞার নির্বাচন ছিল, আমিডামি নির্বাচন ছিল। সুতরাং এই ধরনের ব্যবস্থার মধ্য দিয়ে যদি আবারও নির্বাচন হয়, কারণ এখন এই কাঠামোগুলোর কোনো সংস্কার আসে নাই, আমরা মৌলিক কোনো সংস্কার রাজনৈতিক দলগুলো এবং দেশের মানুষ এখনো লক্ষ্য করে নেয়। সুতরাং এই অবস্থায় যদি এই কাঙ্ক্ষিত মানে সংস্কার বা মৌলিক সংস্কারগুলো না হয়ে যদি আরেকটা ইলেকশন তড়িঘড়ি করে দেওয়া হয়, তাহলে এই ইলেকশনটা তো ওই আগের মতো ইলেকশন হবে, আমিরামি ইলেকশন হবে, মানে এখানে প্রহসনের নির্বাচন, এটা মেনে করাটা স্বাভাবিক। এই জন্যই তো জনগণের দাবি, অধিকাংশ রাজনৈতিক দলগুলোর দাবি যে একটা মৌলিক সংস্কার, এবং এখানে বিশেষ করে আরেকটা দাবি জোরে সরে আসছে, সেটি হলো বিচার। যে 16 বছর ধরে রাজনীতি দলগুলোর উপরে, বিশেষ করে 24শে গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর নির্বিচারে যে গুলি চালালো এবং গুম খুনের যে রাজনীতি, এগুলোর বিচার স্পষ্ট না হওয়া পর্যন্ত একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর আগেই তড়িঘড়ি করে একটা নির্বাচন আসলে দেশের মানুষ কিন্তু প্রত্যাশা করছে না। হ্যাঁ, আমরা নির্বাচন চাই, জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন। দেশের মানুষ কি আসলে এই যে এত বছর তারা সঠিকভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারপরও আসলে এতটা সময় ক্ষেপণ দেশের মানুষকে আসলে করতে চায়? এখানে সময় ক্ষেপণের বিষয় না, জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে দ্রুত সময়ের ভিতরে মৌলিক সংস্কার করতে হবে, বিচারটা দৃশ্যমান আনতে হবে। এখানে আরও কিছু মৌলিক আমাদের দাবি ছিল, তার মধ্যে হলো যে এই জুলাইয়ের অভ্যুত্থানের যে একটা মানে যেটা হলো বলা যায় যে চার্টার, এটা কিন্তু এখনো হয় নাই। এটার ব্যাপারে ছাত্র জনতা সবাই মিলে কিন্তু এটা চাচ্ছে, এটাও কিন্তু হয়। সব মিলে এগুলো যদি একটা জায়গা পৌঁছে যায়, তখন নির্বাচন আমাদের 1 মাস পরে হয়ে যায়, 1 মাস পরে নির্বাচন হবে। আপনার কাছে আমি পরবর্তীতে আসলে জানতে চাইবো যে এই যে বলেন যে সাধারণ মানুষ চায়, সাধারণ মানুষের চাওয়ার জায়গাটা আসলে মূল্যায়িত হয় কিভাবে? এটা আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে বলছে? এই প্রশ্নটা আসলে আমার অনেক দিনের, আমি আপনাদের দুজনের কাছে জানতে চাইবো। মাহমুদ আপা, একটু আমাকে বলবেন কি যে এমন সময় আসলে প্রধান উপদেষ্টা এবং সিইসির বৈঠকটি হলো যে সময় সাবেক 2 জন সিইসি গ্রেপ্তার এবং তাদের বিচার প্রক্রিয়াধীন রয়েছে। এই সময় আসলে এই বিষয়টা আসলে বর্তমান সিইসির ওপর বা নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের প্রভাব তৈরি করবে কিনা, কি মনে হচ্ছে? এটা তো আসলে প্রভাব তৈরি করার কোনো কারণ নাই। যদি এই নির্বাচন কমিশন মোটামুটিভাবে একটা মানে ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশন দিতে পারে,
তাহলে তো তাদের ভীতির কোনো কারণ নাই। যাদেরকে নিয়ে আপনি কথা বললেন তাদের বিরুদ্ধে অভিযোগগুলোও তো মাথায় রাখতে হবে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, সিদ্ধান্ত সাবেক মাফিয়া সরকারের হোক, জারি হোক, বাস্তবায়িত হয়েছে তাদের হাত ধরে। কাজে আপনি যখন খুন করবেন, আপনার সাথে যে দুইজন সহযোগী থাকবে যারা আপনার রগ কেটে দিতে কিংবা গলা কেটে দিতে আপনাকে সহায়তা করবে, ছুরি ধার দিবে, তারাও কি অপরাধী নয়? আপনি খালি যিনি ওই ছুরি চালালেন গলায় তাকেই কি আপনি শুধু মানে খুনি বলবেন? খুনি প্রত্যেকে। বাংলাদেশে যে বিরাজনীতিকরণ ঘটেছে, নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার অন্যতম প্রধান টুল তারা। আমরা কিন্তু ওই সময় মাহবুবুল হককেও দেখেছি। দেখুন, অনেক অনেক রিয়ালিটি আছে, যারা অনেকেই আছেন যারা চেষ্টা করেছেন। আরেকজন নির্বাচন কমিশনারও ছিল, মহিলা ছিলেন, তার ব্যাপারে আসলে কোনো অভিযোগ কেন? না, ওই নামটা কিন্তু পরে অ্যাড করা হয়েছে। আপনার যেটা হয়েছে, যখন যিনি মানে মামলাটা করেন তার ওই নামটা তিনি অ্যাড করতে পারেনি। পরবর্তীতে ওই একটা প্রসেস আছে সম্ভবত, আমি এত আইনজীবী নই, আমার জানা নেই প্রসেসটা, কিন্তু আমি সুস্পষ্টভাবে এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে এবং জানানো হয়েছে যে না, নামটা অ্যাড করার জন্য ওই যে অ্যাপ্লাই করা হয়েছে, সেটা ওয়েটা যেটাই হোক না কেন, আমার ওয়েটা সঠিকভাবে জানা না। এবার আসেন আপনি যেটা মানে ভাই বলছিলেন, তার আমি একটা কথার উত্তর দিতে চাই। এই সরকারকে কোনো সরকার কখনো নিরপেক্ষ, মানে অনেকগুলো দল নিয়ে যখন একটা সরকার ডিল করে, তাকে আসলে নিরপেক্ষ হিসেবে সে সব দীর্ঘ সময় থাকতে পারে না, সম্ভবই না। যখন যে পক্ষের মানে মোটামুটিভাবে সুবিধা বেশি, সেই পক্ষের কাছে সেই সরকার তখন গ্রহণযোগ্য একটা সরকার হয়ে ওঠে। এটা আমি সকল রাজনৈতিক দল, আমাদের নিজেদের সহ বলছি, কারণ এটা দৃষ্টিভঙ্গি। এবং এই দৃষ্টিভঙ্গিতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দেখেছি দিনের পর দিন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের এক পাশে আছে সরকার, উপদেষ্টা, এবং আরেক পাশে আছে এনসিপি, একদম ক্লিয়ার একটা রুট আছে, তাদের মধ্যে কানেক্টিং একটা চ্যানেল আছে, তখন তো অবশ্যই আমরা সেটা নিয়ে তো কথা বলেছি, একাধিকবার বলেছি। এবং এই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ সরকারের প্রতিটা মন্ত্রণালয়ে এবং যেদিকেই তাকান না কেন, উপদেষ্টা যেখানে নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেখানে তাদের প্রতিনিধি আছে, আমার ভুল না হলে ভাইদেরও প্রতিনিধি আছে। এই যে রিয়ালিটিটা, সেই রিয়ালিটিতে আমাদের মনে হয়েছে যে এই সরকার অবশ্যই মানে 100% নিরপেক্ষ যতখানি থাকা প্রয়োজন। দেখুন, এই জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, তাদের কিন্তু সব রাজনৈতিক দল, এক আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছাড়া। ফলে প্রত্যেকে কিন্তু এই সরকারের কোনো না কোনোভাবে পার্ট, কেউ কার্যকরী পার্ট হিসেবে অফিসে আছে, কেউ মাঠে আছে, এই তো তফাৎ। তো এইখানে আপনি ওই যে হয়েছে যেটা, যে অনেকেরই পছন্দ হয়নি যৌথ বিবৃতির বিষয়। যৌথ বিবৃতিকে এমন কোনো কথা আছে বা এমন কোনো কমিটমেন্ট আছে যে তার জনাব তারেক রহমানের মানে অনুরোধ ক্রমে আমি অমুক সময়, এখানে ইফ এবং বাট দিয়ে কিন্তু মানে যদি এবং কিন্তু দিয়ে ভরপুর একটা যৌথ বিবৃতি। নতুন বন্দোবস্তে আমাদের নতুন যৌথ বিবৃতিও অ্যাকসেপ্ট করা উচিত ছিল না? কালচার শুরু হয়েছে, আগামীতে হয়তো জামাত ইসলামীর সাথে একটা মিটিং হতেই পারে যেখানে তারা একটা যৌথ বিবৃতি দিতে পারেন, হতে পারে এনসিপির সাথে, এবং আমরা সেটাকে সাধুবাদ জানাই। নতুনটা যদি এমন কোনো ক্ষতিকর এলিমেন্ট না হয়, তাহলে সেই নতুনের আমি বিরুদ্ধে দাঁড়াই কেন? আর দ্বিতীয় যেটা হচ্ছে যে সংস্কার, যেটা আরেকটা বিষয় উনি বললেন, সেটা নিয়ে আমার সুস্পষ্ট কথা হচ্ছে সরকার তো 4টা ম্যান্ডেট নিয়ে এসছে, প্রত্যেকেই আমরা জানি। প্রথম এবং প্রধান হচ্ছে আহতদের, মানে 4টাই প্রধান, সেটা প্রথম হচ্ছে আহতদের বিচার এবং নিহতদের পুনর্বাসন, দ্বিতীয়টাই কিন্তু বিচার। কোন বিচার? বিশেষ করে এই মানে 36শে মানে আগস্টের যেই এই সময়টার যেই মানে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, সেটার বিচার। তৃতীয় সংস্কার, চতুর্থ নির্বাচন। এটা প্রতিটাই তো পাশাপাশি চলার মতো একটা বিষয়। আমরা তো একটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা তো রাষ্ট্র নিয়ে কথা বলছি, যে রাষ্ট্রের অসংখ্য অর্গ্যান অ্যাট এ টাইম ফাংশনাল। হ্যাঁ, নিঃসন্দেহে এই সাবেক সরকারের হাতে কিংবা মানে ব্যাপক বিরাজনীতিকরণের কারণে যেটা ঘটেছে, সেটা হচ্ছে প্রতিটা অংশই সরকারের কোনো না কোনোভাবে মানে আপনার ভেঙে পড়েছে। কিন্তু আপনার নির্বাচন করার জন্য জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন, এই 4টার মোটামুটি সংস্কার হলে বাকি যেটা হবে, আমরা যেটা বলছি মৌলিক সংস্কার যেটা বলছেন আমার মানে সহ আলোচক, আমি তার সাথে কোনো রকম দ্বিমত পোষণ করি না। রাষ্ট্রের কিছু জায়গায় পরিবর্তন আসতে হবে, কারণ হলো এই রাষ্ট্রটা গত 17-18 বছরে কোনো চেঞ্জ দেখেনি। রাষ্ট্রের উন্নয়নে যা চেঞ্জ এসেছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং স্রেফ ক্ষমতা কেন্দ্রিক। কিন্তু দেখেন যে চেঞ্জগুলো আমি বলছি, জাস্ট একটা কথা বলে আমি শেষ করব, এটা তো চলমান প্রসেস। আমাদের দরকার নাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার ক্ষমতা মানে দায়িত্ব যে দলই পান না কেন, আমরা আগামীতে পেতে পারি, তারা পেতে পারেন, অন্য কেউ পেতে পারে, যিনিই পান না কেন তার দায়িত্ব কিন্তু এটা চলমান রাখা, এই বিচার ব্যবস্থা চলমান রাখা। এই বিষয়ে আরো অনেক কথা বলবো। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আজকের আমাদের আলোচনার বিষয়
সিইসিকে কি বার্তা দিলেন প্রধান উপদেষ্টা? আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য দেলোয়ার হোসেন। বিরতিতে যাবার আগে মাহমুদা আপার সাথে কথা বলছিলাম, আমি এবারে একটু কথা বলতে চাই দেলোয়ার হোসেন আপনার সাথে। অর্থাৎ বোঝা গেল আপনাদের দুজনের কথার মধ্য দিয়ে যে দুপক্ষই আসলে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন তুলেছে। এই যখন অবস্থা, তখন আসলে ঐক্যমতে পৌঁছে নির্বাচন দ্রুত সম্ভব কিনা? না, ইনশাআল্লাহ। কারণ এতগুলো আলোচনা, প্রধান উপদেষ্টার যমুনাতে আপনাদের বৈঠক, সেই জায়গায় আপনারা সমস্ত দল একসাথে বসেছেন, কথা বলেছেন, ঐকমত্য কমিশনের রেগুলার আপনারা যাচ্ছেন, তারপরেও যখন আসলে এই অনাস্থার জায়গা তৈরি হয়, তখন আসলে নির্বাচন সম্পর্কে মানুষ কতটা আশাবাদী থাকতে পারে? না, আমার কথা হলো যে এখানে যেই দলগুলো, রাজনৈতিক দলগুলোর সাথে যে ঐক্যমত্যের কমিশন যে মিটিংগুলো করছে, যে ডায়ালগগুলো করছে, এখানে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে যদি এগিয়ে যায় সরকার নির্বাচনে, এটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এর বিপরীত যদি কোনো একটা রাজনৈতিক দলকে আলাদা করে প্রায়োরিটি দেয়, এখানে আপা বলছিলেন যে জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটা উনি বলছেন যে এটা তো খুব আলাদা কিছু নয় বা এটা খুব গুরুত্বপূর্ণ মনে করছে। আমি মনে করছি না, ঠিক বৈঠকটাকে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছি, ওয়েলকাম করেছি। আমরা বলেছি যে যেখানে প্রধান উপদেষ্টা সকল দলের সাথে কথা বলার পরে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন যে এপ্রিলে ইলেকশন হতে পারে, এখান থেকে যাওয়ার পরেই একটা দলের প্রধানের সাথে কথা বলার পরে উনি একটা দলের সাথে কথা বলে একটা ঘোষণা, আবার তার ইয়েটাকে চেঞ্জ করে তিনি বললেন যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ইলেকশন হতে পারে। এই জায়গায় কিন্তু প্রশ্নটা, এই জায়গায় কিন্তু মানুষের সন্দেহটা যে উনি সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে এক ধরনের জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, আবার ওই জায়গায় গেলে এক দলের একজন ব্যক্তির সাথে কথা বলে তিনি এই জায়গায়। তো এটা উনি পারতেন কি যে ওখানে কথা বলার পরে তিনি আবার ব্যাক করে এসে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারতেন। এখানে জনাব তারেক রহমান সাহেব যে যুক্তিগুলো তিনি প্রদর্শন করে, হতে পারে এটাও মানুষ নিয়ে নিতে পারতো বা রাজনৈতিক দলগুলো এটাও গ্রহণ করতে পারতো। তিনি আবার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে যদি এই সিদ্ধান্তটা তিনি জানাতেন তাহলে এটা ভালো হতো। কিন্তু এটা না করে তিনি ওই জায়গায় যৌথ বিবৃতির মাধ্যমে একটা জিনিস জানিয়ে দিলেন। এইটাই মানুষ কিন্তু সন্দেহ করেছে, এটা করাটা ঠিক হয় নাই। এরপরে আমি এখানে আপাকে বলবো যে আসলে বিএনপি সংস্কার চায়, আমরা মনে করি সংস্কার চাই, কারণ সংস্কার না হলে আসলে সামনের দিনগুলো সবার জন্যই বিপদ। তো কেন বিএনপি এখন পর্যন্ত স্পষ্ট করে বলছে না যে আমরা মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে আমরা নির্বাচন চাই না? নির্বাচন চাই, দ্রুত নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনের আগে দ্রুত সময়ের ভিতরে মৌলিক সংস্কারগুলো কমপ্লিট করতে হবে। বিএনপি ঘুরে ফিরে বলতেছে এটা একটা চলমান প্রক্রিয়া, এটা পরবর্তী সময় করে চলমান প্রক্রিয়া হবে কেন? যেই প্রক্রিয়াগুলো এখনই দরকার। কিন্তু মৌলিক সংস্কারের জন্য আসলে কতটা সময় লাগবে, কতটা সময় চান আপনারা? বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক যে দল যারা মৌলিক সংস্কার চায়, তারা কি বলছে যে হ্যাঁ আমরা 6 মাসের মধ্যে মৌলিক সংস্কার করে দিব, তারপরে বা আমরা 6 বছর লাগবে সময়, বা আমাদের 16 বছর লাগবে সময়? মৌলিক সংস্কারের জন্য আসলে কতদিন সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে? আমাদের আমি বিএনপির কথা বাদই দিই না, আমাদের সম্মানিত আমিরে জামাত খুব স্পষ্ট করেই বলেছিলেন, যখন ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে, জুনের মধ্যে যখন প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের একটা টাইমলাইন দিলেন যে এর মধ্যে হতে পারে, আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে এটা যদি এর মধ্যে মৌলিক সংস্কারগুলো কমপ্লিট করে এটা দিতে পারে আলহামদুলিল্লাহ। এরপরে যখন আমরা বললাম যে সকল সিচুয়েশনগুলো মিলিয়ে আমরাও কিন্তু বলেছিলাম যে এপ্রিল অথবা নির্বাচনের ঈদের রমজানের আগে, এটা অনেকগুলো সিচুয়েশনকে সামনে রেখে কিন্তু আমাদের আমিরে জামাত এই কথাগুলো বলেছেন। হ্যাঁ, এখন হয়তো বা ওই ফেব্রুয়ারির বিষয়টাকেই ঘুরে ফিরে নিয়ে আসা হচ্ছে, কিন্তু তার আগে আমরা চেয়েছি সংস্কারটা কমপ্লিট করতে হবে। মৌলিক সংস্কারগুলো পুরো সংস্কার কমপ্লিট করা সম্ভব না, এটা পরবর্তী যারাই ক্ষমতায় আসবে তাদের কাজ। কিন্তু মৌলিক যেই সংস্কারগুলো হলে পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরপেক্ষ কাজ করবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করবে, এখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তার মনোনীত প্রার্থীকে সে বিজয়ী করতে পারবে, এই ধরনের যখন ফিল্ড তৈরি হবে তখন সেটাকে আমরা চাচ্ছি। মাহমুদা হাবিবা, আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচন কমিশন সম্পর্কে এনসিপির কিন্তু কিছুদিন আগেও একটা পর্যবেক্ষণ ছিল, নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে তাদের কিছু বক্তব্য ছিল। এই ব্যাপারে আসলে আপনার কোনো ধরনের
দেখুন, আপনি যেটা কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলেন যে সবাই যেহেতু মানে একমত হতে পারছে না বা নানা মত চলছে, সেক্ষেত্রে নির্বাচন কী হবে। দেখুন, প্রত্যেকটাই তো ভিন্ন রাজনৈতিক দল। আমরা যারা মাঠে আছি আমরা প্রত্যেকটা স্বতন্ত্র এবং স্বকীয় রাজনৈতিক দল। আমাদের প্রত্যেকের চাওয়া ভিন্ন, আমাদের মতাদর্শ ভিন্ন। একটা জায়গায় আমরা সবাই এক জায়গায় আছি, সেটা মানে একটা পয়েন্টেই আমরা এক জায়গায় আছি, সেটা হচ্ছে এই সরকারকে যখন আনা হয় প্রথমত আন্দোলনের সময় থেকে পরবর্তীতে এই সরকার আমরা বলি আমাদের সবার সরকার। এইবার আসেন যে এইটা আপনি বলছেন যে এনসিপি থাকতেই পারে তাদের অনাস্থা নির্বাচন কমিশন নিয়ে, তারা তো একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, তাদের যেটা দৃষ্টিভঙ্গি, তাদের যে লেন্স, তারা যেভাবে দেখবে ওটা তো আমার সাথে মিলবে না। সো এটা তাদের থাকতেই পারে, কিন্তু তারা সেটা অনাস্থাটা জানাক, সেই অনাস্থাটার ব্যবস্থা আবারও বলি অন্তর্বর্তীকালীন সরকারেরই তো দায়িত্ব এই নির্বাচনটা পরিচালনা করা। এইবার আসে না, আমার সম্মানিত সহ-আলোচক তো নিজেই বললেন এই নির্বাচন নিয়ে যে ওনাদের সম্মানিত নায়েবে আমির ডিসেম্বর বলেছেন, ফেব্রুয়ারি বলেছেন, রোজার আগে হলে কেন ভালো হয় সেটা বলেছেন। দেখুন, বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে ডায়ালগ হয় তখনও বিএনপি সুস্পষ্টভাবে জানিয়েছে নির্বাচনটা ডিসেম্বরেই তারা চেয়েছে। এবং আবারও বলি যে নির্বাচন যেটা বলা হয়েছে সংস্কার করে যত দ্রুত দেওয়া সম্ভব। কোনো একটা সময় আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছিলেন যে ডিসেম্বর বা তার আগেই হয়তো বা নির্বাচন দেওয়া সম্ভব হতে পারে। কিন্তু এখন দেখুন একটা অদ্ভুত কিছু, ওই যে কথার মারপ্যাচে অল্প সংস্কার, বেশি সংস্কার, মৌলিক সংস্কার, গৌণ সংস্কার। আমার প্রশ্ন হচ্ছে মৌলিক সংস্কারগুলো কি কি? 13টা সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা দিয়েছে। এখন তাহলে যেটা জাতীয় ঐক্যমত্য কমিশনে যেটা ঘটছে, এটা কি ঘটছে? এইটা যে আলাপ আলোচনা চলছে, সবাই কোন কোন জায়গায় একমত মানে হওয়ার সুযোগ হয়নি। মৌলিক বলতে আসলে কি চাইছেন তারা, কি পরিবর্তন, সেটা যদি স্পেসিফিক কিছু থেকে থাকে যেটা ইতিমধ্যেই আলোচনায় নাই জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। আমরা কি সেই অল্প উন্নয়ন, বেশি উন্নয়ন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এসবের গল্প শুনিনি বছরকে বছর? 17-18 বছর শুনে এসেছি। ওই এক উন্নয়ন, ছোট উন্নয়ন, বড় উন্নয়ন, মেগা উন্নয়ন, এই উন্নয়নের ফেরে দেশের মানুষের ভোটাধিকারকে কেটে একেবারে ছেটে জিরো করে দেওয়া হয়েছে। কাজে এখন আপনি যখন মৌলিক সংস্কারটা বলছেন, ঐক্যমত্য কমিশন তাহলে করছেটা কি? সংস্কার নিয়েই তো কাজ করছে। তারা 70 অনুচ্ছেদ নিয়ে কাজ করছে, তারা মূলনীতি নিয়ে কাজ করছে, তারা ওই মেয়াদ নিয়ে কাজ করছে, তারা এনসিসি নিয়ে কাজ করছে, এনসিসি বদলে নতুন একটা কি ওই যে নিয়োগ কমিশন নিয়ে। মোট কথা আলোচনা তো চলছে এবং বিএনপি তো সেখানে সম্পূর্ণভাবে মানে তাদের অ্যাটেনশন দিয়েছে এবং তাদের যেই জায়গায় আপত্তি আছে সেটাও যেমন জানিয়েছে, যেই জায়গায় আমরা একমত হতে পেরেছি। এখানে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখুন, আপনি নির্বাচন চাইছেন কি না এবং মৌলিক বিএনপির কথা যারা যেটা সংস্কার তো মানে সংস্কার চাওয়াটা তো বিএনপিই শুরু করেছে 2016-17 থেকে, যখন এই সরকার পরিবর্তনের কোনো সুযোগ ছিল না। তখন থেকে আমরা যখন 31 দফা বা 22-23-এ এসে সমস্ত মানে একসাথে যুগপৎ আন্দোলনরত যে দলগুলো আছে তাদের সাথে বসে আমরা এটা প্রণয়ন করি। 31 দফা কিন্তু আমাদের সবার ছিল, সংস্কারই ছিল সেটা। তার এই যে আপনি কি মনে করেন যে এই যে বিষয়ে বিএনপি এক হয়েছে, বিষয়গুলো একমত হয়েছে, সেগুলো খুব হালকা বিষয় নয় কিন্তু। কারণ আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে এই রাজনীতির মাঠে আমি যদি আজকে ছোট্ট একটু আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে জনাব তারেক রহমান, তিনি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যদি নির্বাচন হয় বা বিএনপি আশা করে এবং বিশ্বাস করে যে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা তারা করতে পারবে, এই আস্থাটা আছে যে আমরা জিতে আসব। এটা প্রতিটা রাজনৈতিক দলেরই থাকে, আমাদেরও আছে এবং বিশ্বাস আছে। এই জায়গাটা আপনাকে একটা জিনিস স্মরণ করিয়ে দেই যে বৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে, এবং যদি ক্যালকুলেশন যদি রং না হয় তাহলে চাইলে উনি যখন দেলোয়ার বলছেন যে মেয়াদ 2 বারই হোক, যখন এনসিপি বলছে মেয়াদ শুধু 2 বারই হোক, এটা কিন্তু তাদের কিন্তু তেমন লসের এখানে জায়গাটা নাই, তাদের সম্ভাবনারও কিন্তু জায়গাটা অনেক কম। এটাই রিয়ালিটি। কাজে ওই রিয়ালিটির জায়গায় যার সম্ভাবনা আছে তিনি যখন তার একটা সম্ভাবনাকে স্যাক্রিফাইস করেন শুধুমাত্র ঐক্যমতে আসার জন্য, সেটাকে সম্মান করতে পারা উচিত। তারেক রহমান হচ্ছেন সেই নেতা, তিনি 1988 সালে কিন্তু তিনি, আপনি জানেন, গাবতলী উপজেলায় একটা সাধারণ সদস্য হিসেবে কিন্তু তার রাজনৈতিক জীবন শুরু হয়। তার মা মানে সেই সময় সম্মানিত আমাদের চেয়ারপারসন কয়বার নির্বাচন করেছেন? 91 করেছেন, 5টা সিটে করেছেন। তিনি 5টা সিটের মধ্যে একটা রেখে বাকি 4টা ছেড়ে দিয়েছেন। 22 বছর বয়স ছিল তখন 24 বছর বয়স তারেক রহমানের। কই একটা সিটে তো তিনি আসেননি নির্বাচন করে।
বাংলাদেশের ন্যাচারাল পলিটিক্যাল নর্ম অনুযায়ী তিনি তো একাধিক নির্বাচনকে বেগম খালেদা জিয়া পেয়েছেন, নির্বাচিত হয়ে এসেছেন। তিনি যে আসনে নির্বাচিত হয়েছেন সেই আসনে উনি বিএনপির সিনিয়র নেতারা, আপনি তো জানেন উপনির্বাচনের সিস্টেমটা, আপনি কেবলমাত্র একটা আসন রাখতে পারবেন এবং বাকি আসন হচ্ছে আপনি আপনার যারা মনোনীত ব্যক্তি তাকে ওই জায়গায় উপনির্বাচনে মনোনয়ন দেবেন। এই জায়গাটায় তারেক রহমান তো কখনো আসেননি এমপি হওয়ার জন্য, তিনি তো পাওয়ার নিতে আসেননি এখনো পর্যন্ত। সর্ববৃহৎ দল হিসেবে আপনাকে এটা অ্যাপ্রিসিয়েট করতে পারতে হবে যে ঐকমত্য করতে চাই বলেই আমরা পরিবর্তন করতে চাই বলেই, আমরা সংস্কার করতে চাই বলেই 70 অনুচ্ছেদ বলেন, মূলনীতি বলেন এবং সব যেখানে যেখানে আমাদের আপত্তি আছে অবশ্যই জানিয়েছি, কিছু বেসিক পয়েন্ট আছে সেখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই, কিন্তু বাকি জায়গাগুলোতে আমরা কিন্তু একমত হয়েছি, কাজে এটা অ্যাপ্রিসিয়েট করতে পারতে হবে। জনাব দেলোয়ার হোসেন, এখানে বিশেষজ্ঞরা যেটা আসলে বলছেন সিসি এবং প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে, তারা বলছেন যে দুটি বিষয়ে আলোচনা, যেহেতু প্রধান নির্বাচন কমিশনারকে চায়ের আমন্ত্রণ জানানো, সৌজন্য সাক্ষাৎ, আপনি যেটাই বলেন না কেন, যেহেতু একটা সংস্থার প্রধানকে ডাকা হয়েছে সেই জায়গায় ভোট নিয়ে আলোচনা হতেই পারে, এটা নির্বাচন কমিশন বলেছে। এবং বিশেষজ্ঞরা যেটা বলছেন যে সরকারের দিক থেকে রাজনৈতিক সিদ্ধান্তটা কি এবং সেই সাথে নির্বাচন কমিশনের প্রস্তুতিটাও অবহিত করার একটা বিষয় রয়েছে সরকারকে। কিন্তু নির্বাচন কমিশন তো আগে থেকেই বলছে যে ইলেকশন যদি, জাতীয় নির্বাচন যদি আপনি যখনই দেন না কেন, ডিসেম্বরে দিলেও হয়তোবা তাদের একটা প্রস্তুতি আছে, তাদের প্রস্তুতির কথা তারা বারবারই কিন্তু বলে আসছে। নতুন করে এই যে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, এই রাজনৈতিক সিদ্ধান্তটা আসলে কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আপনার কাছ থেকে এই উত্তরটা আমি আসলে শুনবো। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয়ে সিসিকে কি বার্তা দিলেন প্রধান উপদেষ্টা, আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন মাহমুদা হাবিবা এবং দেলোয়ার হোসেন। বিরতিতে যাবার আগে জনাব দেলোয়ার হোসেন, আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার, এই ব্যাপারে যদি আসলে আপনি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে রাজনৈতিক কি বার্তা দেয় বা রাজনৈতিক সিদ্ধান্ত, আসলে এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে রাজনৈতিক দলগুলো। অবশ্যই এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনকে এগোতে হবে বা বর্তমান সরকারকে এগোতে হবে। এক্ষেত্রে মিনিমাম একটা জায়গায় সকল রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় না আসতে পারলে, ওই অবস্থায় যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এখানে ভিন্নমত রেখে, একেবারে বিপরীত মেরুতে রেখে যদি রাজনৈতিক দলগুলো বিপরীত মেরুতে রেখে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলো না অংশগ্রহণ করতে পারে, তখন আরেকটা দেশের মধ্যে একটা সংকট তৈরি হবে। এখানে এই যে রাজনৈতিক সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, রাজনৈতিক সিদ্ধান্ত আমি যতটা আসলে আমার জায়গা থেকে বুঝতে পারছি যে হ্যাঁ, নির্বাচনটা কবে নাগাদ দিলে ভালো হয় বা কবে নির্বাচন হবে সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে একটা প্রস্তুতির ব্যাপার, বা স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে, সেরকম একটা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্তটা দেওয়ার মতো অবস্থায় আসলে প্রধান উপদেষ্টা এসে পৌঁছেছেন কিনা? না, এখন পর্যন্ত সেই অবস্থায় উনি পৌঁছতে পারেন নাই। সেই অবস্থায় পৌঁছানোর জন্য তিনিও চেষ্টা করছেন, বারবারই বসতেছেন। তো এখন মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোতে কাছাকাছি তো আসতে হবে। যেমন এখনও নির্বাচন কমিশন কি পদ্ধতিতে নির্বাচনটা হবে, এখানে সংসদ কয় স্তর বিশিষ্ট হবে, এখানে প্রেসিডেন্ট নির্বাচন, এবার প্রধানমন্ত্রীর মেয়াদ, এই অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে না, এগুলো নিয়ে কিন্তু দ্বিমত আছে। দেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতিটাকে এখানে প্রিফার করছে এবং যথেষ্ট কারণও আছে। কারণ এখানে পিআর পদ্ধতিতে ইলেকশন আমরা এর আগে যেগুলো দেখেছি, দেখুন আমি যদি একটা ডাটা দিই আপনাদেরকে, যে 91 সালে যখন বিএনপি এখানে রাষ্ট্র ক্ষমতায় গেলেন জামাত ইসলামের সাপোর্ট নিয়ে এখানে, তখন বিএনপি 140টা আসন পেয়েছিলেন। সেখানে তারা ভোটের পার্সেন্টেজ ছিল হলো 30.81%। সেখানে আওয়ামী লীগের সিট সংখ্যা ছিল হলো 88, সেখানে তাদের ভোটের পার্সেন্টেজ ছিল 30.08। দেখুন একেবারেই পার্সেন্টেজটা কাছাকাছি, কিন্তু আসনের দিক থেকে ডিফারেন্সটা হয়ে গেছে কিন্তু অনেক। এরপরে আপনারা যদি দেখেন 96 সাল ইলেকশনে বিএনপি 33.61% ভোট পেয়ে 116টা, আর আওয়ামী লীগ 30.44% ভোট পেয়ে 146। 2001-এ আরও বেশি ইয়ে হয়েছে। দেখেন 2001-এ বিএনপি
40.97% ভোট পেয়ে 193টা আসন। আওয়ামী লীগ 40.13% পেয়ে 62। এই যে দেখেন মানুষের মতামতের কিন্তু প্রতিফলন হচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে। এটা যদি পেয়ার পদ্ধতিতে হয় তাহলে যেটা হবে কি, এখানে যে মানুষ যেই পার্সেন্টেজ যত ভোট পাবে যে রাজনৈতিক দলগুলো, মানুষ স্বাধীনভাবে ভোট দিক না কেন, এখানে স্বাধীনভাবে ভোট দেওয়ার পরে যার পার্সেন্টেজ যত হবে সেই পার্সেন্টেজ ভিত্তিতে যদি তাদের এমপি নির্বাচিত হয় বা সংসদে তাদের আমি এই প্রশ্নটাই মাহমুদা হাবিবা আপনার কাছে বলছি যে জামায়াত ইসলাম নিঃসন্দেহে, আমি যেটা দেখছিলাম যে তারা একেবারে ইকুয়েশন করে ডাটা কালেক্ট করে কিন্তু তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছে পিয়ার পদ্ধতি। শুধু তাই না, এখানে একটু জিনিস বলতে হবে, এই যে পেয়ার পদ্ধতি ইলেকশন হলে যেটা হতে পারে, এই যে আজকে যখন পৃথক পৃথকভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন ইলেকশন একটা আসনে, দেখুন এই জায়গায় কালো টাকার যে ব্যবহার হচ্ছে, আমাকে জিততে হবে। এরপরে হলো ওই জায়গায় যে পেশি শক্তির ব্যবহারটা হচ্ছে, নির্বাচনে যত বিশৃঙ্খলা মারামারি, এটার কিন্তু একটা, যদি পেয়ার পদ্ধতিতে কেউই এখানে প্রার্থী না, শুধু এই প্রশ্নটাই আমি মাহমুদা হাবিবা আপনার কাছে করতে চাই যে আসলে বিএনপি পিয়ার পদ্ধতির বিরোধিতা বা সংসদীয় পদ্ধতিতে আসলে কেন সুস্পষ্ট বিরোধিতা করে, বিরোধিতা স্ট্যান্ড এবং বিরোধিতা। দেখুন, এটা তো আলাপ আলোচনা, রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই। তবে এখনকার এই পর্যন্ত যা স্ট্যান্ড, বিএনপি একেবারে সুস্পষ্ট বিরোধিতা করছে এবং বিএনপি ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্রকে প্রেফার করছে, কারণ এইভাবেই আমাদের দেশে এটা হয়ে এসেছে। যেইটা বারবার তারা বলার চেষ্টা করেন যে আমাদের এই গণতান্ত্রিক পদ্ধতির কারণে এই সরকার মাফিয়া হয়ে উঠেছে, তা কিন্তু নয়। এই সরকার কিন্তু মাফিয়া হয়ে উঠেছে রাজনীতিটাকে বিরাজনীতিকরণ করার মাধ্যমে। এই সরকার মাফিয়া হয়ে উঠেছে নির্বাচন ব্যবস্থাটাকে মাইনাস করার মাধ্যমে, ফার্স করার মাধ্যমে। শুধু এই সিস্টেমগুলো প্রচলিত থাকলেই আপনি এখনো পর্যন্ত এই যে পার্সেন্টেজ, যেটা আমার সহ আলোচক দেখান সম্মানিত, তার এই পার্সেন্টেজে কিছু কথা উনি একটু অ্যাড করে করে বললেন যে 90-তে জামাতের সমর্থনে। দেখুন, অনেকগুলো দল মিলেই কিন্তু 4 দলীয় জোট ছিল, যদি আপনারা স্মরণ করতে পারেন, এবং এই জোট একসময় ছিলও না। ফলে এই দিকে আমি না যাই। পিয়ার পদ্ধতির অসুবিধা কি, তার চেয়ে বরং পিয়ার পদ্ধতি কাদের জন্য সুবিধাজনক সেটা একটু আলোচনা করি এবার। সেই দলগুলো যারা এককভাবে নির্বাচন করা, যাদের জন্য সত্যিই অত্যন্ত কষ্টসাধ্য, তাদের জন্য পিয়ার একটা একমাত্র জায়গা যেখান থেকে তারা নিজেদেরকে অ্যাটলিস্ট একটু সেভ করতে পারে। কারণ আপনি যেইটুকুই ভোট পাবেন, আপনি তো ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। নো ম্যাটার হোয়াট, আপনার যে পার্সেন্টেজ সে অনুযায়ী আপনার তো জামানতই টিকবে না যদি আপনার একটা সুনির্দিষ্ট পরিমাণ ভোট না পান। পিয়ার পদ্ধতির বিষয়টা হচ্ছে যেটা বিশ্বের অনেক দেশে প্রচলিত আছে। আমি কিন্তু লাস্ট টাইম আমি একটা চায়না ভিজিটে গিয়েছিলাম, ওইখানে আমি 3টা দেশের প্রতিনিধিদের সাথে মিট করি যারা পিয়ার পদ্ধতিতে আছে এবং তারা পাগলের মতো এখন চেষ্টা করছে ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে শিফট করে যাওয়ার। এই প্রত্যেকটা জায়গায় মানে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। নিঃসন্দেহে এক্সিস্টিং সিস্টেম যেটা আমাদের চলছে, এই সিস্টেম অনুযায়ী আমরা যদি এইটাকে আপহোল্ড করতে পারি, আমরা সেইটার প্রথম চেষ্টা করি না কেন? আমাদের দেশের জনগণ, যেটাতে পিয়ারের সবচেয়ে অনেকগুলো অসুবিধার মধ্যে একটা দুটো জিনিস আপনাকে বলি। পিয়ার হচ্ছে আপনি দলকে ভোট দেন, ব্যক্তিকে নয়, খেয়াল রাখবেন। এবং প্রতিটা দলের নিজস্ব একটা আপনার মানে লিস্ট থাকে, এবং সব দল তো মানে ওই রকম আপনার 200 লোকের দল, 120 জনের দল, 115 জনের দল না, 5,000, 50,000, 1 লাখ লোকেরও তো দল আছে। সেই সামনে সমস্যা হচ্ছে আপনার প্রত্যেকটা এলাকার জনগণের অধিকার থাকা উচিত তাদের সাংসদ বেছে নেওয়ার। এটা অত্যন্ত জরুরি। এই জায়গাটায় আপনি যখন নির্বাচিত হবেন, ধরেন আপনি 110টা সংসদীয় আসন পেলেন, এই আসন তখন লিস্ট অনুযায়ী আপনার দল আপনাকে দিয়ে দিবে। এই প্রসঙ্গে দেলোয়ার হোসেন, আপনি বোধহয় কিছু বলতে চান। আমার হাতে 1 মিনিটের সময় আছে, আপনি খুব সংক্ষেপে একটু বলবেন। দেয়া যাবে। আচ্ছা, আমি বলতে চাই ছোট দলগুলোর আমরা চাই একটা শক্তিশালী সংসদীয় কাঠামো, আমরা চাই একটা শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো, যেই জায়গায় সকল দলের প্রতিনিধিত্ব থাকলে কি হবে, সবাই মিলে এখানে যে সরকার ক্ষমতায় থাকবে সে আর ফ্যাসিস্ট হতে পারবে না। যখন এখানে শক্তিশালী বিরোধী দল থাকবে, সকল দলের প্রতিনিধিত্ব যখন সংসদে থাকবে, সবাই মিলে সমালোচনা করবে, সবাই মিলে সরকারকে ধরবে, যার কারণে একটা সরকার চাইলেও ফ্যাসিস্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হাবিবা তো বলছিলেন যে একটা এলাকার সাধারণ মানুষের অধিকার আছে তাদের নেতা বেছে নেওয়ার। এখন সেটা যদি চাটমোহরের নেতা, তাই সেটা মেনে নিতে হবে। কিন্তু ঠাকুরগাঁর মানুষ, আমি রাজশাহীর মানুষ, আমার দল আমাকে দিয়ে দেবে, কারণ আমার লোককে ধন্যবাদ, আমাকে সার্ভ করতে হবে। আমার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। শেষ করছি প্রযত্নে বাংলাদেশ এই আলোচনা। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।